ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেলেন ঘরের মধ্যে। সেখানে সত্যি হোমের আগুনের কুণ্ড বালি বিছিয়ে তৈরি করা, বেলকাঠ ও যজ্ঞী ডুমুরের ডালের বাড়তি সমিধ একপাশে গোছানো, পূর্ণ পাত্রে সিধে সাজানো, তামার টাটে নারায়ণ শিলা, তামার বড় বড় থালায় সিঁদুর বেলপাতা সাজানো। হোম হয়ে গিয়েছে। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন তো মাস্টারবাবু, হোম করার ফল আছেই কি না দেখতে পাচ্ছেন তো? গোপীবাবু বললেন, বলছি আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন? নিশ্চয়ই, নিজের চোখে দেখা। অপদেবতার কাণ্ড যে কত দেখেছি পঞ্চমুণ্ডির আসনে জপ করার সময়। ওরে বাপরে, তাহলে কয়েকটা ঘটনা বলুন না। ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিরজা হোম ও তার বাধা। মুখ্য চরিত্রে গল্পের কথক গোপীবাবু এবং ভৈরব চক্রবর্তী। গল্প পাঠে শুভারুণ বসু। গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিরজা হোম ও তার বাধা। ভৈরব চক্রবর্তীর মুখেই গল্পটা শোনা। অনেকদিন আগেকার কথা। বোয়ালে কদরপুর খুলনা হাই স্কুলে আমি তখন শিক্ষক। নতুন কলেজ থেকে বার হয়ে সেখানে গিয়েছি। ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত। সকলেই শ্রদ্ধা করত, মানত। এক প্রহর ধরে জপ আহ্নিক করতেন। শূদ্র যাজক ব্রাহ্মণের জল স্পর্শ করতেন না। মাসে একবার বিরজা হোম করতেন। দুপুরের পরে টিকিতে ফুল বাঁধা থাকত। সপাক ছাড়া কারুর বাড়িতে কখনো খেতেন না। শিষ্য করতেও নারাজ ছিলেন। বলতেন, শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ। আর একটি কথা, ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন, কিন্তু কোনো স্কুলে পণ্ডিতই করেননি। টোল করাও পছন্দ করতেন না। ওতে নাকি গভর্নমেন্টের দেয় বৃত্তির দিকে বড় মন চলে যায় এবং টোল ইন্সপেক্টরের খোসামত করতে হয়। তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে খেতে দিয়ে ব্যাকরণ শেখাতেন। বর্ষা সেবার নামে নামে করেও নাম ছিল না। দিনে রাতে গুমুটের দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না। হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল উত্তর পূর্ব কোণে। বেলা 3টে। স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির পরে, কিন্তু এত দুর্দান্ত গরম যে পুনরায় সকালে স্কুল খোলার জন্য ছেলেরা তদবির করছে। মাস্টারদের উস্কানিও আছে তাতে 12 আনা। হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন। গোপীবাবু, ইতিহাসের মাস্টার, গিয়ে উত্তেজিতভাবে বললেন, স্যার স্যার মেঘ করেছে। মুরলী মুখুজ্জে, এই নামেই তিনি ওই অঞ্চলের ছাত্রদের মধ্যে কুখ্যাত, গম্ভীর স্বরে বললেন, কিসের মেঘ? আগে মেঘ যাকে বলে। তা কি হয়েছে তাতে? আগে বৃষ্টি হবে। হ্যাঁ, বলি স্যার, এই স্কুলের ছেলেদের একটু ছুটি দিলে ভালো হতো না? মানে অনেকে তো অনেক দূর দূর যাবে, তারপরে ছাতিও আনেনি অনেকে। বৃষ্টি হবে না ও মেঘে? খাস ইন্দ্রদেবের অফিসের হেড কেরানিও এতটা আত্মপ্রত্যয় সুরে কথা বলতে দ্বিধাবোধ করতে বোধ হয়। কিন্তু সকলেই জানে মুরলী মুখুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই। আবহাওয়া তত্ত্বটি তার নখদর্পণে। গোপীবাবু দমে গিয়ে বললেন,
বৃষ্টি হবে না? আজ্ঞে না। এ, কেন স্যার? মানে মেঘ তো বেশ করে এসেছে। মেঘের আপনি কি বোঝেন? ওকে বলে তাত মেঘা। ও মেঘে বৃষ্টি হয় না। আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানলা দিয়ে মেঘটা দেখেছিলাম এবং আসন্ন বৃষ্টির সম্ভাবনাতে পুলকিত হয়েও উঠেছিলাম। মুরলী মুখুর্জের নির্ঘাত রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম, এই বৃষ্টি হবে বলে মনে হচ্ছে তো। মুরলী মুখুর্জে বললেন, তাত মেঘা। মেঘ হলেই বৃষ্টি হয় না মশাই। হ্যাঁ, এটা কোন মেঘে বৃষ্টি হয়? এখন বৃষ্টি হবে অ্যাল্টোস্ট্রেটাস মেঘে, যাকে বলে শিট ক্লাউড। ও, তাছাড়া হাওয়া বইছে এখন দক্ষিণ থেকে। মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূবে। ও, আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না। কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরলী মুখুজ্জেকে। মিনিট 15 মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল। মেঘের চাদর ঢাকা পড়ল আরো ঘন আর একখানা মেঘের চাদরে। তারপর স্কুল ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম করে মুষলধারে বর্ষা নামলো। পুরো 2 ঘন্টা খাল বিল নালা ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বেলা 5:30টার সময় আকাশ ধরে গেল। ছেলেরা তখন পর্যন্ত স্কুলেই আটকে ছিল। কোথায় আর যাবে? আমরা সবাই আটকে পড়েছিলাম। গোপীবাবু জয়গর্বে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্জেকে গিয়ে বললেন, দেখলেন তো স্যার? হ্যাঁ, তখন বললাম যে বৃষ্টি আসবে, তখন ওই ছুটিটা দিলে আর এমনটি হতো না। মুরলীবাবু বললেন, অমন হয়েই থাকে। ইতিহাস পড়ান, হায়ার ম্যাথমেটিক্স পড়ালে বুঝতেন। জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটতেই থাকে। এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধটা পড়ে দেখবেন এবছরের ম্যাথমেটিক্যাল গেজেটে, বুঝলেন? সেটা কি স্যার? অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো? অঙ্কশাস্ত্রে অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাসের পরীক্ষা আর কি। পড়েই দেখুন না। গোপীবাবু চলে গেলেন। অঙ্কশাস্ত্রের কথা উঠলেই স্বভাবত তিনি সংকুচিত হয়ে পড়েন। বৃষ্টি থেমেছে। স্কুল থেকে বেরিয়ে গোপীবাবু আর আমি চলেছি। দুজনেই আমরা মনে মনে বড় খুশি। হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গিয়েছে, রোজ রোজ কেবল চালাকি। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে। খুব খুশি মন আমাকে দেখে ডেকে বললেন, আরে কেমন ননিবাবু, বৃষ্টি হলো তো? এই যে চক্রবর্তী মশাই, নমস্কার। হ্যাঁ, তা হলো। আরে হবে না মানে? 3 দিন ধরে হোম করছি বৃষ্টির জন্য। আরে ওর বাবাকে হতে হবে। অবশ্যই বৃষ্টির পিতৃদেবকে তা ভালো জানা ছিল না। বললাম, বাবা বলেন কি, হোম করার ফল তাহলে ফলেছে বলতে হবে। গোপীবাবু অর্ধস্ফুট স্বরে বলে উঠলেন, লাগে তাক না লাগে তু। ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বললেন, তাই আসুন। কি হলো? আরে আসুন আসুন, দুজনেই আমার বাড়িতে আসুন মাস্টার মশাইরা, আসুন দেখাই আপনাদের। গোপীবাবু ও আমি দুজনে দাওয়ায় গিয়ে বসলাম। মনটা বেশ ভালো। দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আজ 15 দিন হলো গুমোট গরমের কারণে রাত্রে ভালো করে ঘুমাতে পারিনি। গোপীবাবু কেবল বলছিলেন, ও, আজ খুব ঘুম হবে, কি বলেন? হ্যাঁ, তার বলতে। ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেলেন ঘরের মধ্যে। সেখানে সত্যি হোমের আগুনের কুণ্ড বালি বিছিয়ে তৈরি করা। বেলকাঠ ও যজ্ঞি ডুমুরের ডালের বাড়তি সমিধ একপাশে গোছানো, পূর্ণ পাত্রে সিধে সাজানো। তামার টাটে নারায়ণ শিলা, তামার বড় বড় থালায় সিঁদুর বেলপাতা সাজানো। হোম হয়ে গিয়েছে। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন তো মাস্টারবাবু, হোম করার ফল আছেই কি না দেখতে পাচ্ছেন তো? গোপীবাবু বললেন, বলছি, আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন? নিশ্চয়ই
নিজের চোখে দেখা। অপদেবতার কাণ্ড যে কত দেখেছি পঞ্চমুণ্ডির আসনে জপ করার সময়। ওরে বাপরে, তাহলে কয়েকটা ঘটনা বলুন না। না, সে বলবো না। যাকে কিন্তু আজ 1 বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমান বাড়ি, সেইটা বলতে পারি। একটু চা করতে বলি। এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো। চারিদিক অন্ধকার করে খুব ঠান্ডা হাওয়ার ঝড় উঠল। ছড়ছড় করে পাকা জাম পড়তে লাগলো চক্রবর্তী মশাইয়ের বাড়ির সামনের গাছটা থেকে, এবং নতুন জলে ব্যাঙ ডাকতে লাগলো চারিদিকে। চা এলো। আমরা ছাতা নিয়ে বেরোইনি, এই বৃষ্টি মাথায় করে যাওয়ার উপায় নেই। বেশ জমিয়ে গল্প শুনবার জন্য ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের ওপর বসে গেলাম। ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন। তারপর শুরু করলেন গল্প বলতে। 8 বছর ভাদ্র মাসের কথা, এখনো বছর পেরোয়নি। আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড় অসুখ। আমাকে তার বাড়িতে গিয়ে বিরজা হোম করতে হবে মেয়েটির জন্য। বিরজা হোমে পূর্ণ আহুতি দিলে শক্ত রোগী ভালো হয়ে যায়। আমি এমন সারিয়েছি। আমাকে তারা নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন। সেখান থেকে যমুনা নদীর ওপর দিয়ে অজপাড়াগা, ঘরকতক ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ালা ও বুনোদের বাস। যমুনার ধারেই গ্রাম। গ্রামের মেয়েরা নদীর ঘাটেই স্নান করতে আসে। গ্রামের নাম সাতবেড়ে। গ্রামে গিয়ে পৌঁছলাম বিকেলে। খুব ঘন জঙ্গল গ্রামের মধ্যে। একটা ভাঙা শিব মন্দির আছে, সেকেলে ছোট ইটের তৈরি। মন্দিরের মাথায় বট অশ্বত্থের গাছ গজিয়েছে। প্রকাণ্ড বড় একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে, চামচিকের নাদিতে আকণ্ঠ ডোবা অবস্থায়। পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগেই। এই সময় আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন মাখিয়ে। ভৈরব চক্রবর্তী বিপত্নিক। তার মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসেছে সবে কদিন হলো। চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান। আমরা সকলেই খাবার খেতে আরম্ভ করে দিলাম। ভৈরব চক্রবর্তীও এখনো দিব্যি দাঁতের জোর। ওই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে তার দাঁত বহুদিনেও নষ্ট হবে না। তিনি খেতে খেতেই বলে চললেন, এই শিব মন্দিরটার কথা মনে রাখবেন, এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে। তারপর আমরা গিয়ে বাড়িতে উঠলাম। সেখানে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হওয়ার পর গৃহস্বামী একটি ঘরে আমাকে নিয়ে গেলেন। অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে। বয়স 13-14 হবে। নিতান্ত রোগা নয়, বেশ মোটা সোটা ছিল, এটা বোঝা যায়। গলায় এক রাশ মাতুলি। মেয়েটি চোখ বুজে এক পাশ ফিরে শুয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার পাশ ফিরল। মেয়েটির গায়ে জ্বর, বেশ জ্বর, 3-এর কাছাকাছি হবে। চোখে ক্লান্ত দৃষ্টি, চোখের কোণ সামান্য লাল। নাড়ি দেখলাম বেশ শক্তই আছে। হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে আমার মনে হলো না। তাছাড়া আমার উপর তো মেয়ের চিকিৎসার ভার নেই, আমি এসেছি হোম করতে। গৃহস্বামী বললেন, ঠাকুরমশাই আপনি ওকে আশীর্বাদ করুন, পায়ের ধুলো দিন ওর মাথায়। পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি, এমন সময় হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ে গেলেন খাটের পাশে। আমি চমকে উঠলাম, হাত নড়ে গেল। লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে। কিছুই সেখানে নেই, না একটা কলার খোসা না কিছু। লোকটি পড়ল কি করে? পায়ের ধুলোর দেওয়ার কথা চাপা পড়ে গেল।
গৃহস্বামীর মাথায় ও মুখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে গেল। মেয়েটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। সে এক হইচই ব্যাপার। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তান্ত্রিক, হোম করি, কিছু কিছু দৈব ঘটনা বুঝি, লক্ষণ, প্রতিলক্ষণ, চিহ্ন আর ইঙ্গিত, এই নিয়েই দৈব। গোড়াতেই এর লক্ষণটা কেমন যেন খারাপ বলে মনে হতে লাগলো। তবে কি হোম করব না? সন্ধ্যার কিছু পরে শিব মন্দিরের সামনে রাস্তায় পায়চারি করছি। বড্ড গরম, বাড়ির মধ্যে হাওয়া নেই, রাস্তায় তবু একটু আধটু হাওয়া বইছে। হঠাৎ আমার কানে এলো কে যেন আমাকে বলছে, শুনছেন, শুনুন। দুবার কানে এলো কথাটা। এদিক ওদিক চাইতেই চোখে পড়ল শিব মন্দিরের মধ্যে ঠিক দোড়ের গোড়ায় এটি কে যেন মেয়ে মানুষ দাঁড়িয়ে। বললাম, আমায় বলছেন? হ্যাঁ, ও খুকির জন্যে বিরজাহং করবেন না, ও বাঁচবে না। কে আপনি? আমি যেই হই, যদি ভালো চান তাহলে হোম করবেন না। আমি বিস্মিত হলাম। নির্জন অন্ধকার ভাঙা মন্দির, সেখানে একটা মেয়ে মানুষ আসবে কি করে? এমন আশ্চর্য কথাই বা বলে কেন? আমার খানিকটা রাগও হলো। আমার ইচ্ছার উপর বাধা দেয় এমন লোককে। মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি। মায়ের আশীর্বাদে সবই সম্ভব। জয় তারা। ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো অত সহজ না। আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে আমি কাউকে বলিনি। রাত্রে বসে হোমের জিনিসপত্রের ফর্দও করে দিলাম। তারপর রাত 8টা বাজল। গৃহস্বামী আমাকে রান্না বান্না করতে বললেন। এইবার আমার গল্পের আসল অংশে আসব। তার আগে ওদের বাড়িটার সম্বন্ধে কিছু বলে নেওয়া দরকার। বাড়িটা খুব পুরনো কোঠা বাড়ি, কোনো ছিরি সৌষ্ঠব এইসব নেই, কিন্তু দোতলা। পল্লীগ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না। যমুনা নদীর ধারে ঠিক নয়, বাড়িটা সামান্য দূরে। মধ্যে কেবল একখানা বাড়ি। ওই বাড়ির ছাদ আর এ বাড়ির ছাদের মধ্যে 10-12 ফুট চওড়া এক ফালি জমির ব্যবধান। ছাদের ওপর একখানা ঘর, সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে। পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা আছে। সোনামুগের ডাল, আতপ চাল, বড়ি, আলু আর ঘি। আমি একাই রাঁধছি। রান্নার সময় আমার ধারে কাছে কেউ থাকুক আমি পছন্দ করি না। রান্নার আগে একবার চা করে খেলাম। পরের তৈরি চা খেয়ে আমার আবার ঠিক তৃপ্তি হয় না। রান্না করতে রাত হয়ে গেল। রাত সম্পূর্ণ অন্ধকার। একটু জিরিয়ে তামাক খেয়ে নিয়ে ভাত নিলাম। হাঁড়ি থেকে আস্ত কলার পাতে ভাতটা রাখলাম। তারপর খেতে বসলাম। খেতে বসবার সঙ্গে সঙ্গেই মনে হলো ছাদে আমি একা নই। এদিক ওদিক চাইলাম, কেউ কোথাও নেই। রাত বেশ হয়েছে। বাড়ির লোকেও নিচের তলায় খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। গ্রামই নিশুতি হয়ে গিয়েছে। কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার ঠুকঠাক শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম। আমার সামনে ছাদের ধারে, ওটা কি বট গাছ না অন্য কোনো গাছ? কালো মতো, লম্বা তাল গাছের মতো। এতক্ষণ ছাদে বসে রান্না বাড়া করছি, কই না 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 না, অত বড় একটা গাছ তো আমার নজরে পড়েনি। ছিল ছিল নিশ্চয়ই, নয়তো এতক্ষণ দেখিনি কেন? এখন দেখছি বা কি করে? কি গাছ ওটা? যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যেকার ওই রাস্তাটা দিয়ে একখানা গরুর গাড়ির ক্যাচকোচ শব্দে আমাকে ওদিকে তাকাতে হয়েছিল।
কই, তখন তো দেখিনি অত বড় একটা তাল গাছ। না, দেখিনি। কিন্তু তাল গাছটা এমন ভাবে, ও কিরকম তাল গাছ? ওটা কি কি ওটা? আমি ততক্ষণে বিভীষিকা দেখে ভাত ফেলে লাফিয়ে উঠে পড়েছি। তাল গাছ ওটা নয়। এখনো ভাবলে দেখুন দেখুন দেখুন, গায়ে কাটা দিয়েছে দেখুন। যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী, তান্ত্রিক, পিছনের ছাদের কার্নিশের ওপর দাঁড়িয়ে এক বিরাটকায় অসুর কিংবা দৈত্যের মতো মরতে তার তত বড় হাত পা সেই মাপের, মাথাটা ঢাকায় জলার মতো, চোখ দুটো আগুনের ভাঁটার মতো রাঙা, আগুন যেন ঠিকরে পড়ছে। আমার দিকেই তাকিয়ে আছে অসুরটা, যেন যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে। বিরাট মূর্তি, তাল গাছের মতোই লম্বা, অনেক উঁচুতে তার মাথাটা, নিচু চোখে সেটা আমার দিকেই তাকিয়ে আছে। ভালো করে চেয়ে চেয়ে দেখলাম, দুবার চোখ রগলাম, দুবার চা খেয়ে কি এমন হলো না, ওই তো সেই বিরাট তাল শাল নারকেল গাছের মতো তেঠাঙা বেখাপ্পা অবদেবতার মূর্তি বিরাজ করছে সামনে জমাট অন্ধকারের মতো। এবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয়, কোথাও দাঁড়িয়েই নেই, দুই বাড়ির মধ্যেকার ফাঁকটাতে দাঁড়িয়ে বলা যায়। কারণ ওই জীবের নাভিদেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে, আর নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টি রেখার আড়ালে। এই বর্ণনা করতে আমার যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে জীবটাকে। ওই 1 থেকে 10 গুনতে যত সময় লাগে, ব্যাস। আমি বলতে পারি অন্য যে কেউ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জন ছাদে গভীর রাতে দেখলে আর তাকে গোলার ধানের ভাত খেতে হতো না। আমি অপদেবতা দেখেছি। পঞ্চমুণ্ডির আসনে বসলে জপের শেষের দিকে ভয় দেখাতো, কিন্তু সে এ ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয়। আমি ভয় পেয়ে গেলাম, ঠক ঠক করে কাঁপতে লাগলাম। চোখে অন্ধকার দেখে পড়ে যাই আর কি, পড়লেই হয়ে যেত। দুর্বল মানুষ মরে ওদের হাতে, মন সবল হলেই ওরা পালায়। নিজেকে তখনই সামনে নিলাম, তারা মন্ত্র জপ শুরু করলাম জোরে জোরে। ওম প্রত্যালীরপদং ঘোরং মুন্ডমালা বিভূষিতং গর্বাঙ্গলম্বোদরং ভীমং ব্যাঘ্রচর্মাবৃতং কটৌ নবযৌবন সম্পন্নং মুঞ্চুমিন্দার বিভূষিতং চতুর্ভুজালোলজিহ্বং মহাভীমং বরপ্রদং खर्गकर्तीशमायुक्तं शव्यत्तरभुजनाद्वयं कृपणोलोत्संयुक्ता शव्यपाणिजुगन्नितं पिङ्गाग्रैकजटं ध्यानल्त्वयि बक्षो भञ्जभीषितं बलार्कमण्डलाकायलचनत्रयभूषितं जलच्चितामधैगतं घोरदष्टं करालिनीं शावेश्वरीमेनं वदनं स्त्रलङ्कार विभूषितं विश्वव्यापकपन्तो श्वेतपद्मोपरिस्थितम् ॐ मातारा वै तुत्वरे स्वाहा ॐ मातारा वै तुत्वरे स्वाहा ॐ मातारा वै तुत्वरे स्वाहा। সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে করতে ক্রমে মূর্তিটা মিলিয়ে গেল অন্ধকারে। মূর্তিটা আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়েছিল
থেকে 30 গুনতে যতটা সময় লাগে ততটা, এর খুব বেশি হবে না কখনো। সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রগলালাম, না কিচ্ছু নেই। প্রায় সঙ্গে সঙ্গেই নিচের তলা থেকে কান্নাকাটি উঠল। রুগী মেয়েটি মারা গিয়েছে তখনই। এ ব্যাপারে ব্যাখ্যা দিতে আমি রাজি নই। যা ঘটেছিল অবিকল তাই নিবেদন করলাম আপনাদের কাছে। বিশ্বাস করুন বা নাই করুন। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিরজা হোম ও তার বাধা। গল্প পাঠে শুভারুণ বসু, মুরলী মুখুজ্জে সমী শুভ্র গাঙ্গুলি, গৃহস্বামী দেবজ্যোতি চক্রবর্তী, অশরীরীর কণ্ঠে রত্না চক্রবর্তী, মেয়ে পৃথা রায়, ভৈরব চক্রবর্তী, রিতম ব্যানার্জি। গল্পের সূত্রধার এবং গোপীবাবুর চরিত্রে আমি সৌম্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ নতুন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।